আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে জনমনে নির্বাচনের অনিশ্চয়তা মোটামুটিভাবে কেটে গেলেও পক্ষে বিপক্ষে চলছে নানা সমীকরণ। দ্রুত নির্বাচন না হওয়ার ব্যাপারে যেমন সক্রিয় রাজনীতিও দেখা যাচ্ছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোরালো আন্দোলনের পথে রয়েছে জামায়াতে ইসলামী। এনসিপি চায় গণপরিষদ নির্বাচন। দোলাচলে ঝুলে গেছে নির্বাচন। এদিকে নির্বাচন আদায় করে নিতেও তৎপর রাজনৈতিক কিছু দল। এমন বাস্তবতায় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ভোটের খসড়া এলেও নির্বাচন কেন্দ্রিক জটিলতার অবসান হয়েছে এমনটি ভাবার কোনো অবকাশ নেই। এর সঙ্গে জুলাই সনদের স্বাক্ষর নিয়েও তৈরি হয়েছে সংশয়। রাজনীতি, নির্বাচন, জুলাই সনদ সবকিছু মিলিয়ে কোন পথে বাংলাদেশ, জানিয়ে দেব বর্তমান পরিস্থিতিতে আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। জনগণের আকাঙ্ক্ষা না বোঝা দলের কোনো ভবিষ্যৎ নেই বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও একটি যুদ্ধ করতে হবে বলেছেন জামায়াত নেতা ডক্টর হেলাল। জানাবো নির্বাচন সামনে রেখে জোট গঠনে তোড়জোড় জামায়াতের ইসলামী দলগুলোকে নিয়ে দফায় দফায় বৈঠক। অধিকাংশ দলই জামায়াতের সঙ্গে জোট গঠনে অনাগ্রহী। এ বিষয়ে যা বললেন মামুনুল হক। এরপরেই জানাবো নারী কেলেঙ্কারি, শোকজ নোটিশ প্রত্যাহার, এনসিপির সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছেন সারওয়ার তুষার। এবং সর্বশেষ জানাবো নির্বাচন নিয়ে দোলাচল, দফায় দফায় বৈঠক, পুনরুজ্জীবিত তত্ত্বাবধায়ক সরকার, কি ঘটছে পর্দার অন্তরালে। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম। এবারে থাকবে বিস্তারিত। জনগণের আকাঙ্ক্ষা না বোঝা দলের কোনো ভবিষ্যৎ নেই বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মনোজগতে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বেড়েছে। এটি যে রাজনৈতিক দল বুঝতে পারবে না, অনুধাবন করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের কোনো জায়গা থাকবে না। নতুন বাংলাদেশে মানুষের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার জায়গাটা অন্য জায়গায় চলে গেছে। যেসব দল জনগণের আকাঙ্ক্ষা বুঝবে না, তাদের বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নেই। ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা, জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ট্রাস্টি সার্কেল, যুক্তরাষ্ট্র। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার রেজিমের আমলে গণমাধ্যম বন্ধ সহ যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ঘটারই কথা। আমি কিন্তু মোটেও আশ্চর্য হইনি। ঘটনাগুলো ঘটেছিল তার জন্য, কারণ জনগণকে বাহিরে রেখে ক্ষমতা দখল করলে এই ধরনের ঘটনাগুলো না ঘটলে হাসিনার রেজিম ক্ষমতায় থাকতে পারত না, সম্ভবই ছিল না। ফলে এই ঘটনাগুলো তারা টিকে থাকার জন্য স্বাভাবিক ছিল। স্বৈরাচার টিকে থাকতে হলে এই কাজগুলো করেই তাদের টিকে থাকতে হয়। গণমাধ্যমের অধিকার কেড়ে নিয়েই তাদের টিকে থাকতে হয়। তিনি অভিযোগ করে বলেন, বিগত শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকতা শুধু নয়, যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চেয়েছিল তারা ঠিক ব্যবসা করতে পারেনি। ব্যবসা ছিল লুটপাটের ব্যবসা, এজন্য সাধারণ ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ ছিল না। একইভাবে সাংবাদিকতার বেলাও তাই হয়েছে। আমির খসরু বলেন, আমাদের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। রাজনীতিকে শুধু গণতান্ত্রিক করলে চলবে না, অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে, মিডিয়াকেও গণতন্ত্রায়ন করতে হবে। গণতন্ত্র শুধু ভোট দিয়ে সরকার গঠন করলেই হবে না। প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারেন, তাহলে গণতন্ত্র সঠিকভাবে কাজ করবে না। অর্থনীতিকে যদি গণতন্ত্র করতে না পারেন, সাধারণ মানুষ যদি অর্থনীতিতে অংশগ্রহণ করতে না পারে, আপনার রাজনীতি সফল হবে না। সাংবাদিকরা যদি মুক্তভাবে তাদের কাজ করতে না পারে, তাহলে গণতন্ত্র প্রতিফলিত হবে না। চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হবে বলেছেন জামায়াত নেতা ডক্টর হেলাল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা ৮ আসনের প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন বলেছেন, চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও একটি যুদ্ধ করতে হবে। তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী যারা আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করে আওয়ামী লীগের ভূমিকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, দখল, লুটপাট, পাথর দিয়ে মানুষ হত্যার মতো ঘৃণ কর্মকাণ্ড চালিয়ে আসছে, তারা জাতির দুশ্মন। জাতির দুশ্মনদের নিপাত করে একটি সুখী সমৃদ্ধ বৈষম্যহীন সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার, নৈরাজ্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।
জামায়াতের সঙ্গে জোট নিয়ে যা বললেন মামুনুল হক। জাতীয় নির্বাচনের হাওয়া দোলা দিতেই ভোটের মাঠে আলোচনায় এসেছে দেশের বিদ্যমান ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য বা জোটের বিষয়টি। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে ভোটে যেতে চাচ্ছে না বেশিরভাগ ইসলামী দল। এসব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের দলের আদর্শ ও চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন। কাজেই জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের আলোচনা বেশ কিছুদিন ধরে শোনা গেলেও তা খুব সহজে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে এই জোট বা সমঝোতার বিষয়টি এখনও টেবিল আলোচনায় সীমাবদ্ধ। দিন যত গড়াচ্ছে বৃহৎ জোট ও সমঝোতা নিয়ে দেখা দিচ্ছে নানা সন্দেহ ও সংশয়। এ অবস্থায় শেষ পর্যন্ত সব দল মিলে বৃহত্তর ঐক্য গড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই মনে করছেন বিভিন্ন ইসলামী দলের নেতারা। দলগুলোর অনেক নেতা জামায়াতের সঙ্গে জোট করবেন না বিষয়টি এখনই প্রকাশ্য বলতে চান না। তারা পৃথক ইসলামী জোট করার কথাও ভাবছেন। তবে জামায়াত ইসলামী জোট করার বিষয়ে এখনও আশাবাদী। বেশ কয়েকটি দলের নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই দেশে নির্বাচনের পালে হাওয়া লেগেছে। ভোটে নামার আগে সব ইসলামী দল নিয়ে একটি বৃহৎ ঐক্য করতে চাইছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে চায়। এ বিষয়ে ইসলামপন্থী বিভিন্ন দলের নেতার সঙ্গে কথা বলে জানা যায় অধিকাংশ দলই জামায়াতের সঙ্গে জোট না করার বিষয়ে আগ্রহী। এমন প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়ার সব ইসলামী দল যে জামায়াতের সঙ্গে থাকছে না সেটা ইতিমধ্যে প্রায় স্পষ্ট হয়ে গেছে। এই প্রসঙ্গে বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক যুগান্তরকে জানান, ঐক্য প্রক্রিয়ার সঙ্গে প্রথম থেকে থাকলেও জামায়াত ইসলামের সঙ্গে জোটে যাচ্ছে না তার দল। তিনি বলেন, নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা এখনো তেমন কিছু ভাবছি না। ইসলামী আন্দোলনের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে আমাদের একাধিক বৈঠক ও কথাবার্তা হয়েছে। তবে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে এখনো কোনো অফিসিয়াল আলোচনায় আমরা বসিনি। জামায়াত এবং আমাদের চিন্তার পার্থক্যটা বিরাট। মৌলানা মওদুদী সাহেবের যে চিন্তাধারা তার সঙ্গে ঐতিহ্যগতভাবে আমাদের চিন্তাধারার পার্থক্য রয়েছে, সেটাই মূল পার্থক্য। শোকজ নোটিশ প্রত্যাহার, এনসিপির সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছেন তুষার। যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার 2 মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার শোকজ নোটিশ প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ফলে এখন থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে তার আর কোনো বাধা থাকছে না। শনিবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এনসিপির দপ্তর সম্পাদকের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্থলনজনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত 17 জুন সারোয়ার তুষারকে সাংগঠনিক অব্যাহতি দেওয়া হয়। এ সময় তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি। সারোয়ার তুষার দপ্তর মারফত আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক প্রসদ ও এনসিপি শৃঙ্খলা কমিটি বরাবর ওই নোটিশের লিখিত জবাব দেন। জবাব বিশ্লেষণ করে একান্ত ব্যক্তিগত যোগাযোগের এই ঘটনাটি নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায় বিচারের স্বার্থে এনসিপি গভীর পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া ফোনালাপের ভিডিওতে শোকজ নোটিশের নির্দেশ অনুযায়ী সারোয়ার তুষার 2 মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। সাংগঠনিক নির্দেশ মোতাবেক দেশব্যাপী জুলাই পদযাত্রা, জাতীয় ঐক্যমত্য কমিশনে এনসিপিকে প্রতিনিধিত্ব করা মিডিয়া দলের অবস্থান তুলে ধরা, নরসিংদীতে এনসিপির পদযাত্রায় অনুপস্থিত থাকা সহ পার্টির সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে তিনি বিরত থাকেন। দফায় দফায় বৈঠক, পুনরুজ্জীবিত তত্ত্বাবধায়ক সরকার। কি ঘটছে পদ্মার অন্তরালে? কি ঘটছে পর্দার অন্তরালে? ধোয়া ধোঁয়াশা ধূম্রজাল যে শব্দেই বিভূষিত করা হোক না কেন, মানুষের মনে এই প্রশ্ন উকি দিচ্ছে ফেব্রুয়ারির 13শ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষণীয় হয়ে উঠছে নানামাত্রিক তৎপরতা। সেটি যতটা না প্রকাশ্যে তার চেয়ে বেশি পর্দার অন্তরালে। ঐক্যমত্য কমিশন জুলাই সনদের খসড়া ঘোষণার পর পশ্চিমা লবির দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলার পরপরই তারা ছুটছেন প্রধান বিচারপতির কাছে। কি আলোচনা, কি এজেন্ডা, এসবের কিছুই স্পষ্ট নয়। এর মধ্যে গত 18ই আগস্ট সোমবার রাতে প্রধান বিচারপতির বাসভবনে তার সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের 2 প্রভাবশালী উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিনিধিরা। প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাতের পরই উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশন বৈঠক করে। প্রধান বিচারপতির সঙ্গে অনুষ্ঠিত এই
অনানুষ্ঠানিক বৈঠকের কথা দুটি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অনর হাসিনা ধ্বংস করে যাওয়া রাষ্ট্রের স্তম্ভগুলোর বিদ্যমান অবস্থার মধ্যে কি করে একটি ভালো নির্বাচন উপহার দেওয়া যায় সেই প্রচেষ্টাই মনোযোগী সরকার। নিষিদ্ধ আওয়ামী লীগ, ভারত এবং তাদের অভিন্ন সুরে কথা বলতে থাকা দেশের গুটি কয়েক রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ কারণে ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি প্রধান উপদেষ্টাকে বারবার স্পষ্ট করতে হচ্ছে। অপেক্ষাকৃত দুর্বল অন্তর্বর্তী সরকার কি করে বিশ্ব দরবারে গ্রহণযোগ্য নির্বাচন সম্পূর্ণ করবে, এখন চলছে সেই প্রাণান্ত প্রয়াস। বিশ্লেষকদের ধারণা, ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারই নির্বাচনের 90 দিন আগে তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হবে এবং এই কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে নির্বাচন। সেই সরকারে কিছু উপদেষ্টার রদবদল হবে, সরকারের কলেবর ছোট হবে, কিছু উপদেষ্টা বাদ পড়বেন, সরকারে অন্তর্ভুক্ত হবেন কিছু নতুন মুখ। বিষয় হচ্ছে, শেখ হাসিনা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন সেটি হুবহু পুনরুজ্জীবিত হলে সেই কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির। এখন পর্যন্ত সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে রয়েছেন ওবায়দুল হাসান, তারও আগের অবসরপ্রাপ্ত রয়েছেন হাসান ফয়েজ সিদ্দিকী। দুজনেই হাসিনার দলদাস হওয়ার দোষে তুষ্ট, তাহলে বিকল্প কি? সূত্রগুলো আভাস দিচ্ছে পর্দার অন্তরালের ঘটনা আবর্তিত হচ্ছে। এই বিষয়টি নিয়েই ধারণা করা হচ্ছে, কেয়ারটেকার সরকার গঠিত হলে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যেতে পারেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কেয়ারটেকার সরকারের বৈশিষ্ট্য অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হতে পারেন বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তার কোনো দলীয় তকমা নেই। স্বাভাবিক নিয়মে 67 বছর পূর্ণ করে তার অবসরে যাওয়ার কথা রয়েছে চলতি বছর 28 ডিসেম্বর। অন্যদিকে নির্বাচনের 90 দিন আগের হিসাবে কেয়ারটেকার সরকার গঠন করতে হবে চলতি বছর নভেম্বরে। এসব বিষয়গুলো নিয়ে মানুষের মনে প্রশ্নের জন্ম হচ্ছে। একদিকে যেমন চলছে দেশের রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে নির্বাচন কি হতে যাচ্ছে দেশে।